আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। রায় দ্রুত কার্যকরের দাবি আবরার ফাহাদের বাবার। অ্যাটর্নি জেনারেল বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিতের ধারণা প্রতিষ্ঠিত হবে। অন্যদিকে প্রত্যাশিত ন্যায় বিচার না পেয়ে আপিলের কথা জানান আসামি পক্ষের আইনজীবী। এআর বাদলের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। ন্যায় বিচার পেয়ে সন্তোষ প্রকাশ করেন আবরারের বাবা। অন্যদিকে ছাত্র সংগঠনের নিজেদের মধ্যে হানাহানি না করার আহ্বান জানান আবরারের ছোট ভাই আবরার ফায়াজ। যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে। হাইকোর্টে যে রায়টা দিয়েছে এটা রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। এটা যে কোনো পরিস্থিতিতেই যেন নিশ্চিত করার জন্য অবশ্যই আমরা চাবো যাতে সরকারের এবং যারা ছাত্র সংগঠনগুলো আছে তারা যাতে এই জিনিসটা নিশ্চিত করে, যাতে আর কারোর পরিণতি একই রকমের না হয়। হাইকোর্টের রায়ে সন্তুষ্টি জানায় রাষ্ট্রপক্ষ। গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও। অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার না পেয়ে হাইকোর্টে আপিলের কথা জানান আসামি পক্ষের আইনজীবী। ন্যায় বিচার আমরা পাইনি। মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই মহামান্য আপিল বিভাগে আপিল করিব। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের 3 জন পলাতক। 6 আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান আরও একজন। 2019 সালের 6 অক্টোবর ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীর নির্মম প্রহারে প্রাণ হারান বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। এআর বাদল, আরটিভি, ঢাকা। বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির মৃত্যুদণ্ড হাইকোর্ট বহাল রাখায় সন্তোষ জানিয়েছে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। রায় ঘোষণার পর কুষ্টিয়ার নিজ বাসভবনে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে রায় বাস্তবায়ন চান তিনি। বুয়েট সহ সকল বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি বন্ধের দাবিও জানান। বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি না থাকলে আর কোনো মায়ের বুক খালি হবে না বলেও মনে করেন আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। এই রায়ের প্রতি সন্তুষ্ট। এখন আমরা চাই যে এই রায়টা যেন দ্রুত সময়ের মধ্যে কার্যকরী করা হয় এবং যে 4 জন আসামি, 3 জন আগে পলাতক ছিল আর একজন 5ই আগস্টের পরে যে পালাইছে, এদেরকে যেন যত দ্রুত সম্ভব এদেরকে যেন গ্রেপ্তার করা হয় এবং দ্রুত আইনের আওতায় এনে এদের প্রতি যেন এদের যে রায়টা আছে এটা যেন কার্যকরী করা হয়। আমরা চাই না যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি থাকুক আর আবরানের মতো কোনো মানুষকে জীবন দিতে হোক। দর্শক, এ বিষয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ হাসান বেলাল। বেলাল, এই রায় নিয়ে ঘোষণা নিয়ে তার মা সহ তার পুরো পরিবার কি বলছে জানাবেন আমাদের। সাথী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আবরার ফাহাদ হত্যা মামলার যে মৃত্যুদণ্ড যে 20 জন আসামিকে দেওয়া হয়েছিল এবং 5 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল, সেই মৃত্যুদণ্ড অনুমোদনের যে আপিলের রায় সেটি আজকে দেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে এই পূর্বের রায় বহাল থাকার কারণেই কিন্তু তার পরিবারে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং আমি এখন অবস্থান করছি কুষ্টিয়ার পিটিআই রোডে আবরার ফাহাদের নিজ বাসভবনে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে তার পরিবার পরিজন এবং তার মা এখানে আছেন এবং তার দাদা আছেন। তারা কিন্তু আবরার ফাহাদের ছবি, তার সার্টিফিকেট এইসব নিয়ে কিন্তু এখানে একটা আবেগঘন পরিবেশে তারা এই আবরার ফাহাদের যে রায় সেটি কিন্তু টেলিভিশনে দেখছেন এবং শুনছেন এবং আমাদের সাথে কথাও বলেছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন। আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন আমাকে বলেছেন যে আসলে এই রায় তার ছেলে ফিরে আসবে না, কিন্তু একটি বিচার যে হলো বাংলাদেশে সেই কারণেই তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন আমাকে জানিয়েছেন যে তিনি আসলে চান বা তার পুরো পরিবার এখন চান যে এই যে রায়, এই রায় দ্রুত বাস্তবায়ন করা হোক, দ্রুত কার্যকর করা হোক। যে পলাতক
আসামিরা রয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। এবং আরেকটি বিষয় তিনি আমাকে জানিয়েছেন, সেটি হচ্ছে যে এই আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন কিন্তু আমাকে বলেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে বুয়েট সহ সারা দেশে যে বড় বড় বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে ছাত্র রাজনীতি আসলে তারা চান না। কারণ ছাত্র রাজনীতি থাকলে আবরার ফাহাদের সাথে যে ঘটনা, যে অমানবিক, যে হৃদয় বিদারক যে ঘটনা ঘটেছে সেটি কিন্তু ঘটতে পারে, এরকমই তারা দাঁড়িয়েছেন। সেই কারণে তারা চান না যে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি হোক। এই ছিল আবরার ফাহাদের বাসভবন থেকে আমার কাছে রায় নিয়ে সর্বশেষ খবর। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে শুনানি হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, সাবেক এই আইজিপি নির্দেশে পুলিশ বাহিনীর সদস্যরা গণহত্যা চালায়। এর আগে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাবেক এই পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 4 দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকা ছেড়েছেন। সকাল 9:55 তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। তাকে বিমানবন্দরে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান ও রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টা উচ্চ পর্যায়ের প্রতিনিধি খলিলুর রহমান। ঢাকা ছাড়ার আগে জাতিসংঘ মহাসচিব ফোনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী আলাপ সারেন। রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র উত্তরণে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন তিনি। গেল বৃহস্পতিবার ঢাকা আসেন আন্তোনিও গুতেরেস। জনগণকে বিজয়ী করতে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের বিস্তারিত উত্তর জমা দেবে বিএনপি। প্রতিটি দলের আলাদা চিন্তাভাবনা থাকলেও জাতির বৃহত্তর স্বার্থে ও রাষ্ট্রের কাঠামোগত ভারসাম্য রক্ষায় সব দল একমত হবে বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদ মনে করেন, ফ্যাসিবাদের সময় চুপ থাকা লোকগুলো এখন নানা রকম পরামর্শের নামে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র করছে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। ঐক্যমত্য কমিশনের প্রথম সভার সিদ্ধান্ত অনুযায়ী সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে 13 মার্চের মধ্যে সুপারিশ জমা দিয়েছে 7টি রাজনৈতিক দল। অতিরিক্ত সময় চেয়েছে বিএনপি সহ 16টি দল। ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর কাছে টিকচিহ্নের ভিত্তিতে সুপারিশ চাওয়া হয়, যা নিয়ে ভিন্নমত আছে বিএনপির। টিকচিহ্নের পাশাপাশি জাতীয় স্বার্থে ব্যাখ্যা আকারে সুপারিশ জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতে, রাজনৈতিক দলগুলোর আদর্শ হওয়া উচিত জনগণকে বিজয়ী করা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা যে সংশোধিত সংবিধানটা চাই, সেই সংবিধানটা যেন জনগণের অভিপ্রায়ে এবং জন আকাঙ্ক্ষা অনুযায়ী হয় এবং বৃহত্তর জাতীয় ঐক্যের মধ্য দিয়ে হয়। আর আমরা যে সংবিধান সংস্কার প্রস্তাবগুলো আমরা নিজেরা দিয়েছি এবং অন্যান্যরা দিয়েছি বিভিন্ন রকমের প্রস্তাব, সেই প্রস্তাবগুলো নিয়ে যাতে বিভিন্ন বিষয়ে ঐক্যমত্য সৃষ্টি হয়, সেই যে লক্ষ্যেই কাজ করছে কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন। তা আলাপ আলোচনা শুরু হয়েছে। আমরা আমাদের বক্তব্য আরও দেবো, বিস্তারিত প্রতিবেদন দেব, তাদের সাথে বৈঠক করব, কথা বলবো। একটা পর্যায়ে এসে আমি মনে করি যে আমাদের মধ্যে একটা বৃহত্তর জাতীয় ঐক্য বা গ্রেটার কনসেনসাস যেটা আমরা বলছি বিভিন্ন বিষয়ে সৃষ্টি হবে, আমি আশাবাদী। হাফিজউদ্দিন আহমেদ বলেন, এখন যারা সংস্কারের নামে নানান পরামর্শ দিচ্ছেন, স্বৈরাচারের আমলে তারা নিশ্চুপ ছিলেন। টেলিভিশনে তাদেরকে দেখায়, তারা যে মতামত প্রকাশ করে ওইটাই তাদের ভোট। বাংলাদেশ হলো বিচিত্র একটা দেশ। এই দেশ হাসিনা কিভাবে অন্যায়ভাবে শোষণ করেছে, এদের সাহায্য নিয়েই তো সবাই চুপচাপ বসে থাকে। যখন প্রতিবাদ করার কোনো প্রতিবাদ করে না। ছাত্র বা জনতা যদি কোনো রকমে এই স্বৈরাচারকে সরাতে পারে, তখন রাজপথে তারা অবতীর্ণ হয় সমহিমায়, নানান ধরনের থিওরি দিতে থাকে। কিন্তু দেখেন, এই স্বৈরাচারকে সরানোর জন্য তাদের কোনো উদ্যোগ ছিল না। ভিন্নমত থাকলেও জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত দলগুলো একমত হবে বলে আশা বিএনপি নেতাদের। আমি মনে করি যে সবার মধ্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটা আছে এবং আমাদের মধ্যে এই জাতীয় ঐক্যটা আমরা ঊর্ধ্বে তুলে ধরে জাতিকে এটাকে শক্তি হিসেবে ব্যবহার করে এগিয়ে নিয়ে যেতে হবে। নির্বাচনে জনগণের প্রতিনিধি হয়ে যারা আসবেন তারাই রাষ্ট্রকে পরিচালনা করবেন, তারাই সংস্কার করবেন। তাদের উপরে আস্থা রাখুন, জনগণের উপরে আস্থা রাখুন। সংস্কার ইস্যুতে ঐক্যমত্য কমিশনের সাথে নিয়মিত আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে বিএনপি নেতারা। জাহিদ রহমান, RTV, ঢাকা।
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন, এমনটাই মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন ভবনে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের একথা বলেন। তিনি আরও বলেন, শুধু নির্বাচন নয়, বাংলাদেশের সব রকম উন্নয়নের পাশে থাকতে চায় তারা। এ সময় ইইউ রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক মানের নির্বাচনের সব ধরনের সহায়তা দেবে ইইউ। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলের সচিব ও আমলাদের অপসারণের দাবিতে রাজধানীর খামারবাড়িতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে শিক্ষার্থীরা। দুপুরে এই বিক্ষোভ শুরু হয়েছে। এতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা অংশ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছে। শিক্ষার্থীরা জানায়, ফ্যাসিস্ট হাসিনার আমলারা এখনও বহাল তবিয়তে থেকে দায়িত্ব পালন করছে, যা আমাদের দেশের জন্য কল্যাণকর নয়। দর্শক, এই মুহূর্তে খামারবাড়ি এলাকায় রয়েছেন সহকর্মী অরণ্য গফুর, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। গফুর, শিক্ষার্থীরা তারা তাদের অবরোধ কর্মসূচি নিয়ে কি বলছে জানাবেন, সেই সাথে জানাবেন এই কর্মসূচিকে ঘিরে সেখানকার যান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সাথী, দুপুর 12টার দিকে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ এই বিক্ষোভটি শুরু করে এবং তারা মাঝখানে সড়ক অবরোধ করেছিল। তাদের বক্তব্য হলো যে নতুন রাষ্ট্র বন্দোবস্ত, যে রাজনৈতিক বন্দোবস্তের যে কথা চলছে এবং যে রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়াটা চলছে, সেই প্রক্রিয়াটা আসলে কখনোই সম্পন্ন হতে পারে না যদি এই রাষ্ট্রের কাঠামোর মধ্যে ফ্যাসিবাদের সমর্থকরা বসে থাকে। এবং বিভিন্ন ব্যক্তিত্ব যারা বিগত ফ্যাসিবাদ আমলেও বড় পদে ছিল, তারা এখনও সেই বড় পদগুলো আঁকড়ে বসে রয়েছে, যার ফলে সংস্কার প্রক্রিয়া যথাযথভাবে এগোচ্ছে না। এই বক্তব্য নিয়ে আসলে তারা মূলত চাচ্ছেন যে এই কর্মকর্তারা সরে যাক এবং এদের অপসারণ সম্ভব, এদের অপসারণ হলে পরেই তখন সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে। এই দাবি থেকেই মূলত তারা সড়কে অবরোধ করেছিল এবং কিছুক্ষণ তারা সড়ক অবরোধ করার পরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হয় এবং সেনাবাহিনী শিক্ষার্থীদেরকে সড়ক থেকে সরিয়ে নিয়ে এসে পাশের যে এখানে খামারবাড়ির যে ভবনটি রয়েছে, সেই ভবনের পাশের যে আঙিনা রয়েছে, সেই আঙিনায় মূলত শিক্ষার্থীরা এখন অবস্থান করছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে বসেই কিন্তু তারা মূলত এই দাবি দাওয়াটা জানাচ্ছেন যে ফ্যাসিবাদের কর্মকর্তা কর্মচারী যারা ছিল, সমর্থক যে সকল সরকারি কর্মকর্তা ছিল, তাদের অপসারণটাই মূলত চাই। আমরা এখন একটু কথা বলবো আসলে যে এই শিক্ষার্থীদের একজন প্রতিনিধির সঙ্গে কথা বলবো যে তারা আসলে আপনাদের আজকের এই বিক্ষোভটা কি মানে কি মেসেজটা আপনারা দিতে চাচ্ছেন একটু ভালো। আমরা বিগত 1 মাসের উপরে বিভিন্ন ধরনের ফ্যাসিবাদ শক্তির পক্ষের আমলাদেরকে সরানোর জন্য আমরা বিভিন্ন ধরনের স্মারকলিপি এবং বিভিন্ন ধরনের দরখাস্ত আমরা বিভিন্ন উপদেষ্টাকে দিয়ে এসেছি। তারা প্রত্যেকবার আমাদেরকে আশ্বাস দিয়ে তারা কিছু একটা পদক্ষেপ নেবে। এমনকি প্রধান উপদেষ্টার দপ্তরেও এটি গিয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তরে আমরা স্মারকলিপি দেওয়ার পরে ওনার ব্যক্তিগত কর্মকর্তা, ব্যক্তিগত সেক্রেটারি, ওনার পিএস আমাদেরকে আশ্বাস দেন, সাব্বির ভাই, উনি আমাদেরকে আশ্বাস দেন যে উনি এই বিষয়টা দেখবেন। যে তারপরেও 1টি মাস চলে গেছে, তাদের কোনো পদক্ষেপ নেই। এই ফ্যাসিবাদী আমলারা কিছুদিন আগেও এইখানে বিভিন্ন ধরনের আওয়ামী লীগ পন্থী লোকজনদেরকে ঢুকাচ্ছে। এই বিগত সপ্তাহে একজন আওয়ামী লীগ পন্থী এই খামার বাড়িতেই পেয়েছে পদ। আমাদের কথা, এত রক্ত ঝরানোর পরও, এত কিছুর পরও কেন আওয়ামী পন্থী লোকজনরা এরকম সুযোগ সুবিধা পাবে? তারা কেন বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট পদগুলো পাবে? অন্যান্য লোকজন কি নাই এই দেশের মধ্যে? অবশ্যই আছে। কেন তারা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না? এটাই আমাদের সাথে শুনছিলেন যে আসলে মানে এই রক্ত ঝরানো সরকারের মাঝেও কেন ফ্যাসিবাদের সমর্থকরা নতুন করে নিয়োগ পাবে, এই বিষয়টা নিয়ে তারা মূলত ক্ষুব্ধ এবং এর প্রতিকার তারা দ্রুতই চান। সাথী, ধন্যবাদ আপনাকে। জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যদের ঈদ উপহার দেবে জিয়াউর রহমান ফাউন্ডেশন। ঈদের আগেই প্রত্যেকের বাড়ি পৌঁছে দেওয়া হবে ঈদ সামগ্রী। 18 মার্চ থেকে শুরু হবে কার্যক্রম। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার জানান, হতাহতদের পরিবারের মুখে হাসি ফোটাতে ফাউন্ডেশনের সদস্যদের চাঁদায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, স্বৈরশাসকের পেটোয়া বাহিনীর গুলিতে আহত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে অনেকেই। তাদের পাশে থাকবে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
প্রত্যেককে আমরা 28 কি 29 তারিখের মধ্যে এই সবার বাসায় পৌঁছে যাবো। এবং প্রশ্ন হচ্ছে যে আমরা কোথান থেকে পাইলাম এটা? আমাদের যে গেজেট, সরকারি যে গেজেট হয়েছে 850 জনের, সেই গেজেটকে আমরা এখন হিসাবে আনতেছি। সেই গেজেটকে ধরেই আমরা সবার বাসায় যাচ্ছি। আমাদের টিমরা ইতিমধ্যে প্রায় ম্যাক্সিমাম লোকের বাসায় কথা বলে ফলাইছে, তাদের ঠিকানা পাইল। রাঙামাটিতে ইউপিডিএফ গ্রুপের সঙ্গে জেএসএস এর গোলাগুলি ঘটনায় এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে। সকালে জেলা মানিকছড়ি খামারপাড়া তৈমৈদুং এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহত ইউপিডিএফ সদস্যের নামে নির্মল চাকমা। এদিকে চট্টগ্রামের রাউজানে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে কমর উদ্দিন নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছে। গেল রাতে হলদিয়া আমির হাট বাজারে এ ঘটনা ঘটে। খুলনা দৌলতপুরের হুজির শহীদ হত্যা মামলার আসামি শেখ শাহিনুল হক শাহিন দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে। গেল রাতে নগরীর বাগমারার মার্কাজুল উলুম মাদ্রাসার পেছনে এ ঘটনা ঘটে। যশোরের কেশবপুরের রাজেরুং ত্রিপুরা নামে খ্রিস্টান সম্প্রদায়ের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি বান্দরবানে, তবে কেশবপুরে খ্রিস্টান মিশন থেকে লেখাপড়া করত সে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিধ্বস্ত দেশ ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলায় অন্তত 23 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুসহ রয়েছে। আহত হয়েছেন আরও অনেকেই। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইয়েমেনে হুথি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। মূলত গাজা নিয়ে ইসরায়েলকে হুমকি দেওয়ার পর হুথিদের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 12 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 3 সাংবাদিক ও বেশ কয়েকজন সহায়তা কর্মী রয়েছেন। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে এবং সম্প্রতি এসব হামলা আরও জোরদার হয়েছে। এসব হামলায় ঘটছে হতাহতের ঘটনাও। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।